না এ প্লাস বিসি, সেখান থেকে আমাদের রিয়াকশান হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করছে এ বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের রিয়াকশান। আমি মাঝখানে একটা জিনিস লিখবো বলে ফাঁকা রেখেছি, তার মানে এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এ আর বিসি হচ্ছে রিয়াক্ট্যান্ট মলিকিউল, প্রোডাক্ট তৈরি করছে এ বি প্লাস সি। দেখো এবার আমরা যদি এনার্জি ভার্সেস রিয়াকশান কোঅর্ডিনেট মানে শক্তি ভার্সাস বিক্রিয়ার অগ্রগতি, এটাকে যদি আমরা ছবিতে প্লট করি তাহলে কি পাচ্ছি, দেখো এখান থেকে শুরু হয়েছে রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট কে কে আছে এখানে, দেখো এ প্লাস বিসি হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্ট মলিকিউল। এই রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলোর নিজস্ব এনার্জি হচ্ছে E1, আর প্রোডাক্ট হচ্ছে এ বি প্লাস সি, তার নিজস্ব এনার্জি হচ্ছে E2, যেটা আমরা আগেও শিখলাম যে তাদের কিছু নিজস্ব এনার্জি থাকে। এবার তাকে যদি এই প্রোডাক্ট তৈরি করতে হয় তাহলে এখান থেকে এখানে যেতে পারবে না, তাকে এরকমভাবে একটা পাথ গিয়ে তারপরে তাকে প্রোডাক্টে যেতে হবে, তার জন্য তাকে অ্যাক্টিভেশন এনার্জি লাগবে। সেই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে EA1, এই অ্যামাউন্টের অ্যাক্টিভেশন এনার্জি নিয়েছে। এবার এই যে স্টেটটা, এটা আমরা বলেছিলাম তার ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটে কিছু কমপ্লেক্স আয়ন তৈরি হয়, মানে সক্রিয় জটিল আয়ন তৈরি হয়, সেটা হচ্ছে এ বি সি ড্যাগার। এটাই আমি এখানে লিখিনি, এ বি সি ড্যাগার। এই ড্যাগার চিহ্নের অর্থ হচ্ছে যে তারা খুবই ক্ষণস্থায়ী এবং এটা হচ্ছে একটা সক্রিয় জটিল যৌগ, সক্রিয় জটিল যৌগ। এই জটিল যৌগটা এখানটায় তৈরি হচ্ছে। এই যৌগটা তৈরি হওয়ার জন্য তাকে EA1 এই অ্যামাউন্টের অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে সে এ বি সি ড্যাগারে গিয়ে পৌঁছচ্ছে। এবার এখান থেকে তাকে যখন আবার প্রোডাক্ট তৈরি করছে তখন EA2 অ্যামাউন্টের অফ এনার্জি, যে এটা হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি, সেটা ছেড়ে দিয়ে সে আস্তে আস্তে এ বি প্লাস সি এই প্রোডাক্ট মলিকিউলে ফিরে এলো। এবং এই যে রিয়াক্ট্যান্ট মলিকিউল এবং প্রোডাক্ট মলিকিউল তাদের যে এনার্জি ডিফারেন্স, সেটাই হচ্ছে ডেল্টা এই, যেগুলো আমরা অলরেডি থার্মোডাইনামিক্স থেকে জানি। এবার এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া বা এক্সোথার্মিক, আমরা এগুলো জানি। তাপদায়ী মানে কি, রিয়াকশনটা করার ফলে আমাদের তাপ জেনারেট করছে, সেই জন্য ডেল্টা এইচ ছবিটা এসছে এরকম। এবার যদি এই একই জিনিস থাকবে, যদি বিক্রিয়াটা তাপগ্রাহী হয়, তার জন্য দেখো আমি পাশে এঁকেছি একই রকম এনার্জি ভার্সেস রিয়াক্ট্যান্ট কোঅর্ডিনেটই যদি তুমি করো ছবিটা সেম থাকবে, তখন আমাদের রিয়াক্ট্যান্ট, এই যে রিয়াক্ট্যান্ট ছিল এ বি প্লাস সি, এই রিয়াক্ট্যান্ট কি ছিল এ প্লাস বিসি, এই এ প্লাস বিসি তার এনার্জিটা এবারে এর এনার্জি নেমে যাচ্ছে আর প্রোডাক্টের এনার্জিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এ বি প্লাস সি তার এনার্জিটা বেড়ে যাচ্ছে। বাদ বাকি একই রকমভাবে তাকেও কিন্তু এই এনার্জি ডায়াগ্রামের যে এনার্জি বেরিয়ে আসে সেটাকে কিন্তু ক্রস করতে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে, শুধুমাত্র এই ডেল্টা এইচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ডেল্টা এইচটা যদি এরকম ছবি হয় তাহলে সেটা হয়ে যাবে তাপগ্রাহী বা এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এই রিয়াকশনটা হবে। তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে, তাহলে দেখো যদি আমাদের রিয়াক্ট্যান্ট মলিকিউল এ আর বিসি, এই রিয়াক্ট্যান্ট মলিকিউল, তাহলে তাকে কত পরিমাণে অ্যাক্টিভেশন এনার্জি নিতে হচ্ছে, এখানকার এনার্জি EX মাইনাস EX মাইনাস E1, এটা ছিল তার নিজস্ব এনার্জি। E1 মাইনাস EX হচ্ছে এই অ্যামাউন্টের এনার্জি, দিস ইজ ইকুয়ালস টু তো আসছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি EA1। তাহলে এই অ্যামাউন্টের এনার্জিটা কার লাগছে, রিয়াক্ট্যান্ট মলিকিউলকে। তাহলে রিয়াক্ট্যান্ট মলিকিউলকে EA1 অ্যামাউন্টের এনার্জিটাকে অ্যাবজর্ব করতে হচ্ছে, করে সে এই ট্রানজিশন স্টেটে পৌঁছতে পারছে। একই রকমভাবে যদি আমি রিয়াক্ট্যান্টের পরিবর্তে প্রোডাক্ট মলিকিউলের ক্ষেত্রে দেখি, তাহলে তাকে কি করতে হচ্ছে, তার এনার্জিটা কত ছিল EX মাইনাস E2, এটা নিচ্ছি, দ্যাট মিনস EA2 এই অ্যামাউন্টের এনার্জি তাকে ছেড়ে দিয়ে তাকে কিন্তু প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে। এর ক্ষেত্রেও ঠিক সেমভাবে হবে, শুধুমাত্র ডেল্টা এই যে ছবিটাই যা ডিফার করছে, বাকি সব কিছুই একই থাকবে। তাহলে এই যে এনার্জি, অর্থাৎ তার নিজস্ব এনার্জির পরেও তাকে কিছুটা এনার্জি লাগছে, যে এনার্জিটা নিয়ে সে একটা ট্রানজিশন স্টেটে পৌঁছে একটা কি করছে না, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আয়ন তৈরি করছে, একটা সক্রিয় জটিল যৌগ তৈরি করতে পারছে, তারপরে সে প্রোডাক্ট তৈরি করছে। তার মানে এই এনার্জিটাকে আমরা কি বলছি, অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে যে কোনো মলিকিউলকে প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে অবশ্যই তার অ্যাক্টিভেশন এনার্জি নিতে হবে, এবং সেই অ্যাক্টিভেশন এনার্জি নিয়েই কিন্তু এইরকমভাবে একটা পাথ কমপ্লিট করে সে প্রোডাক্ট তৈরি করতে পারবে। আশা করি এই যে জিনিসটা আমি তোমাকে বোঝালাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এখানে আরেকটা জিনিসও আমি বলে রাখি ডেল্টা এইচ প্রসঙ্গে। দেখো যদি আমরা জানি যে বিক্রিয়াটা তাপদায়ী বা এক্সোথার্মিক হয়, তাহলে কি যে ডেল্টা এইচ ইজিক্যাল টু কি হয়, এইখানে ডেল্টা এইচ ইজিক্যাল টু হয় নেগেটিভ, এটা আমরা জানি।
এক্সোথেরমিক হলে ডেল্টা এইচ নেগেটিভ, দ্যাট মিনস কি লেস দেন 0 হতে হবে। তাহলে ডেল্টা এইচ যদি লেস দেন 0 হয় তাহলে দেখো এই যে আমরা এই জায়গাটার এই যে ছবিটা থেকে EA1 আর EA2 এখানে পেলাম, তাহলে অবশ্যই EA1 কে কম হতে হবে দেন EA2 থেকে। এটাও আমরা বুঝতে পারলাম যে EA1 ইজ লেস দেন হবে EA2, মানে ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা কম হবে দেন রিভার্স রিয়াকশন। ফরওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক কম হবে দেন রিভার্স রিয়াকশন। এটা আমরা দেখো ছবি দেখেও বুঝতে পারছি যে এই ভ্যালুটার থেকে অবশ্যই কম। একই রকমভাবে আমি যদি তাপগ্রাহীর ক্ষেত্রে বলি তাহলে তার ক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 হয়, তাহলে ডেল্টা এইচ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, EA1 গ্রেটার দেন EA2। এটাও আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারছি, এখানে থাকলে এই জায়গা থেকে যেটা আসতো এখান থেকে তো EA1টা আসতো, আর এই জায়গার যে এনার্জিটা আসতো সেটা আসতো EA2, তাহলে এটা কম আসতো। ছবি দেখেও আমরা কিন্তু বুঝতে পারছি যে এটাই হচ্ছে যে তাপদায়ী হলে ডেল্টা এইচ নেগেটিভ, তাপগ্রাহী হলে ডেল্টা এইচটা পজিটিভ। আশা করি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, এবার দেখো আমরা চলে যাই এরপরে যে অংশটাই। তাহলে আশা করি তোমরা অ্যাক্টিভেশন এনার্জি কী জিনিস সেটা সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারলে। মানে একটা রিয়াকশান হতে গেলে অ্যাক্টিভেশন এনার্জি যদি রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো না পায়, অ্যাক্টিভেশন এনার্জি না পেলে কিন্তু কখনোই রিয়াকশান ঘটা পসিবলই নয়। এবার দেখো আমরা যে আর্হেনিয়াসের ইকুয়েশন পেয়েছিলাম K = A e⁻ এখান থেকে দেখো কতগুলো জিনিস আমরা বলছি। দেখো যদি ধরো অ্যাক্টিভেশন এনার্জি EA, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ধরো কোনো একটা রিয়াকশনে অ্যাক্টিভেশন এনার্জিকে বাড়ানো হচ্ছে, তাহলে কি ঘটবে, তাহলে K ভ্যালুটা বাড়বে না কমবে, এটাই আমরা দেখছি। যদি অ্যাক্টিভেশন এনার্জি EA কে বাড়ানো হয় তাহলে অবশ্যই এই EA/RT এই ভ্যালুটাও বাড়বে। তাহলে EA/RT যদি বাড়ে তাহলে e⁻EA/RT এই ভ্যালুটা কি হবে, কমবে। অ্যাক্টিভেশন এনার্জি বাড়াচ্ছে, EA/RT বাড়ছে, e⁻ টার্ম আছে বলে এই ভ্যালুটা কমছে। তাহলে এই ভ্যালুটা যদি কমে যায়, এই ভ্যালুটা টোটাল ভ্যালুটা যদি কমে যায় তাহলে K ভ্যালুটা কি হবে, কমবে। বোঝা গেল? তাহলে কোনো একটা রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে যদি বাড়ানো যায় তাহলে আলটিমেটলি K মানে রেট কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু কমবে। তাহলে যদি একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে যে রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি বেশি তার রেট অফ রিয়াকশন কিন্তু কম, তাহলে যার অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হবে তার রেট অফ রিয়াকশন কিন্তু কম হবে, আর যার অ্যাক্টিভেশন এনার্জিটা কম হবে তার রেট অফ রিয়াকশনটা বেশি হবে। এটাই আমরা বলতে চাইছি। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় অ্যাক্টিভেশন এনার্জি যে রিয়াকশনের বেশি তার রেট অফ রিয়াকশন কম, আর যার অ্যাক্টিভেশন এনার্জি কম তার রেট অফ রিয়াকশন কিন্তু বেশি, অর্থাৎ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। আবারও বলছি, যদি তোমরা এগুলো বুঝতে না পারো, রেট অফ রিয়াকশন, রেট কনস্ট্যান্ট, অর্ডার, এগুলো বুঝতে না পারো, প্রিভিয়াস ভিডিওগুলো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে বা উপরে আই বাটনেও কিন্তু তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে আগে ওই ভিডিওগুলো দেখো, তারপর তোমরা এই টপিকে ফিরে এসো, তাহলে দেখবে যে এই টপিকগুলো বুঝতে অনেক বেশি ইজি হচ্ছে। আর ভিডিওটা যদি এখনও অবধি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবার দেখো, এটা গেল একটা কন্ডিশন, যদি অ্যাক্টিভেশন এনার্জি বাড়ানো যায় তাহলে কী ঘটনা ঘটবে। 2 নম্বর বলছে যদি টেম্পারেচারকে বাড়ানো হয় তাহলে দেখো কী ঘটনা ঘটতে পারে। দেখো, যদি আমরা এই রিয়াকশানের টেম্পারেচার T ভ্যালুটাকে বাড়াই তাহলে কী হবে, EA/RT ভ্যালুটা কমবে, কারণ ওটা নিচে আছে, তাহলে EA/RT ভ্যালুটা কমছে। তাহলে EA/RT ভ্যালু কমার অর্থ কি, e⁻EA/RT ভ্যালু বাড়বে, কারণ এটা মাইনাস চিহ্ন আছে। যদি T বাড়ানো হয় তাহলে EA/RT, এই Tটা নিচে আছে বলে কমবে, আর E এর মাথায় মাইনাস আছে, তার মানে এই টোটাল ভ্যালুটা বাড়বে। তাহলে এই টোটাল ভ্যালুটা যদি বাড়ে তাহলে কি হবে, K ভ্যালুটা বাড়বে। সেই জন্যই তো আমরা বলছি যে যদি আমরা শুরুই করেছি আজকের ক্লাসে, যদি টেম্পারেচার বাড়ানো যায় তাহলে রেট কনস্ট্যান্ট বাড়ে, দ্যাট মিনস কোনো একটা রিয়াকশানের টেম্পারেচার ইনক্রিজ করলে তার রেটটাও ইনক্রিজ করবে। বোঝা গেল? আর একটা জিনিসভাবে রেটটাকে বাড়ানো যায়, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। যদি রিয়াকশানে ক্যাটালিস্ট বা অনুঘটককে অ্যাড করা হয় তাহলেও কিন্তু রিয়াকশান রেট বেড়ে যায়।
এবার আমরা দেখবো যে যদি ক্যাটালিস্ট অ্যাড করার ফলে কোনো একটা রিয়াকশানের রেট বেড়ে যাচ্ছে, সেটা কেন বাড়ছে বা কিভাবে বাড়ছে, এটাই এবার আমরা একটু বুঝে নিই। দেখো, আমরা এখনই যে ছবিটা পেলাম, এনার্জি ভার্সেস, যদি আমরা এনার্জি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেটের যদি আমরা ছবি আঁকি, তাহলে আমরা দেখলাম যে রিয়াক্ট্যান্ট কিছু একটা অ্যামাউন্টের এনার্জি নিয়ে সে কিন্তু কি করছে না প্রোডাক্ট তৈরি করছে, তাই তো? এটা আমরা কিন্তু দেখলাম যে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো সামান্য এনার্জি গেইন করছে, অ্যাক্টিভেশন এনার্জি নিচ্ছে, ট্রানজিশন স্টেটে পৌঁছচ্ছে, তারপরে তাকে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে এখানে ছিল রিয়াক্ট্যান্ট আর এখানে এলো আমাদের প্রোডাক্ট। এবার এই যে অ্যামাউন্টটা ছিল, এই অ্যামাউন্টটাই কি ছিল? অ্যাক্টিভেশন এনার্জি EF, তাই তো? এবার যদি দেখা যায় যে এই বিক্রিয়াটাতে ক্যাটালিস্ট বা অনুঘটক অ্যাড করে দিই, তাহলে কি রিয়াকশনটা এই পাথে ঘটছে না? যদি না ঘটছে তাহলে কোন পাথে ঘটছে? তাহলে কেন বা রেটটা বেশি হয়ে যাচ্ছে? দেখো, এই যে জিনিসটা ছিল এটা কিন্তু হবে, অর্থাৎ তাকে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আয়ন তৈরি করতেই হবে, এই ট্রানজিশন স্টেটে তাকে যেতেই হবে। কিন্তু আমি যখনই ক্যাটালিস্ট অ্যাড করবো, তখন এই পাহাড়ের ছবিটা না হয়ে কি হচ্ছে, এটা একটা অন্য পাথ ধরছে, অন্য পাথ ধরে সে কি করছে না প্রোডাক্ট তৈরি করছে। তার মানে এখানেও সে পৌঁছাচ্ছে, কিন্তু সেই পাথের এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে। আগে সে এতটা পথ পাহাড় ঘুরে প্রোডাক্টে পৌঁছাচ্ছিল, এখনও সে পাহাড় অতিক্রম করছে, কিন্তু সেটা কম এনার্জি পাহাড়টাকে অতিক্রম করছে। যার ফলে কি হচ্ছে যে এর ফলে দেখো এখানে যেটা এলো সেটা এলো ধরো EA ড্যাশ, তাহলে এইটা অবশ্যই EA ড্যাশ ইজ লেস দ্যান EA। আগে যতটা অ্যাক্টিভেশন এনার্জি লাগছিল, এখন অ্যাক্টিভেশন এনার্জিটা কম লাগছে। ক্যাটালিস্টের ভূমিকা হচ্ছে এটাই, যে ক্যাটালিস্ট কোনো একটা রিয়াকশানে গিয়ে সে নিজে কিন্তু ওই বিক্রিয়াতে পার্টিসিপেট করে এবং অবিকৃত অবস্থায় থাকে। মানে সে যে পার্টিসিপেট করলেও সেখানে কিন্তু তার কোনো রকম কোনো পরিবর্তন হয় না। সে কি করে? সে শুধুমাত্র এই রিয়াকশানের যে এনার্জির যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটাকে সে চেঞ্জ করে দেয়। এই ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যায়, মানে সে প্রোডাক্ট তৈরি করছে একই পাথে, কিন্তু পাথের সাইজ এখন অনেক ছোট হয়ে গেল। একটা ক্যাটালিস্টের যে কোনো রিয়াকশানের ভূমিকাই হচ্ছে এটা। এই ছবিটার জন্যই কিন্তু আমরা দেখি যে ক্যাটালিস্ট অ্যাড করলেও কিন্তু রিয়াকশানের রেটটা বেড়ে যায়। তাহলে এটাও কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ক্যাটালিস্ট অ্যাড করার ফলে কেন একটা রিয়াকশানের রেটটা বেড়ে যায়। এই ছিল মোটামুটি আমাদের টপিক। এরপরে আমরা কিছু এই রিলেটেড প্রবলেম দেখে নিচ্ছি। দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো একটা রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি বলে দিয়েছে কত? 50 কিলোজুল মোল ইনভার্স। তাহলে ওই রিয়াকশানের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিসিয়েন্টটা কত? দেখো, টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে হচ্ছে আমরা যেটা আগে বার করছিলাম, যে সাধারণত যে আমরা যে কে মানে রেট কনস্ট্যান্টের ভ্যালু বার করছি, সেটা ধরো এখানে 25 ডিগ্রি বলেছে, তাহলে K35/K25 এইটা আমরা বার করব। হলো 10 ডিগ্রি ইন্টারভালে দুটো রেট কনস্ট্যান্টের যে অনুপাত, সেটাই হচ্ছে টেম্পারেচার কোফিসিয়েন্ট। টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে কি বললাম? আমাকে যত টেম্পারেচারে প্রবলেমটা বলে দিয়েছে, সেই টেম্পারেচার এবং তার থেকে 10 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে দেবো, তাহলে এই দুটো টেম্পারেচারের রেট কনস্ট্যান্টের যে অনুপাত বেরোবে, সেই রেশিওটাকেই বলা হয় টেম্পারেচার কোফিসিয়েন্ট বা টেম্পারেচার বা উষ্ণতা গুণাঙ্ক। তাহলে দেখো, এই রিয়াকশনটার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিন্তু সেম জিনিসই কাজ করবো। কি করব? তাহলে এই যে দুটো, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 35, এই দুটোতে আমরা কি করব? আমরা জানি আর্হেনিয়াস ইকুয়েশন থেকে log K2/K1 করব। তাহলে প্রথম যেটা করব সেটা কি ছিল? দেখো, log of K2 ছিল বাই log of K1 ছিল, K2/K1, তাই তো? এটা আমরা করেছিলাম। এটা যদি করি তাহলে আমরা কি পেয়েছিলাম? এই ইকুয়েশনগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আমি যেটা একটু আগে পড়ালাম। ইকুয়েশনগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। 1/T1, T1 মানে কত? 25 ডিগ্রি। দেখো, এটা ছিল ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে কি জানি আমরা? ক্যাপিটাল টি মানে কত? 273 প্লাস 25 কেলভিন স্কেলে। এটা আমি প্রথমেই বলে দিয়েছি যে টেম্পারেচারটা আছে কেলভিন স্কেলে। আর একটা বেরোবে 273 প্লাস 35। তাহলে আমরা এটাকে লিখবো। তাহলে এটা হচ্ছে T1 মানে 298 মাইনাস 1/308।
তাহলে এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এটাকে আমি যদি সিম্পল এই জিনিসটাকে আমি যদি সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব। দেখো এবার আমরা এখানে এনার্জির ভ্যালুটাকে বসাচ্ছি। দেখো তার আগে এখানে কত আছে 2.303, আর ভ্যালু মানে আমরা কত জানি 8.314 জুল। তাহলে এটাকে যদি জুল করতে হয় তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটাকেও কিলো জুল থেকে জুলে কনভার্ট করতে হবে, সেই জন্য এটা কত বসাবো 50 গুণিত 10⁻3। এটাই যা করার কাজ, বাদ বাকি আর কিছু নেই। এটা যদি আমরা এরপরে সিম্পল অঙ্ক করি, এখানে বসবে 308 মাইনাস 298 মানে 10, আর নিচে বেরোবে 298 গুণিত 308। এই পার্টটা বেরোবে এখানে 10/298 গুণিত 308। এইভাবে তোমরা যদি টোটাল ক্যালকুলেটটা এখানে ভ্যালু বসে ক্যালকুলেট করো তাহলে এই ভ্যালুটা বেরোবে 0.2845। তাহলে এটা কার বেরোলো, লগ অফ K35/K25 এটা বেরোলো। তাহলে যদি আমি K35/K25 এটাই তো আমাকে বার করতে হবে, লগটা বার করলে হবে না, শুধু এইটুকুটা বার করতে হবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটারে এটা বার করে নিতে পারবো, এটা বেরোবে 1.925। এটা তুমি এটাও লিখতে পারো বা নিয়ার ইকুয়ালস টু 2 এটাও লিখতে পারো। দেখো আমরা কিন্তু আগেই বললাম যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করলে কিন্তু উষ্ণতা গুণাঙ্কের ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যেই আসে, দ্বিগুণ বেড়ে যায়। আমরা প্রথমেই বললাম যে দ্বিগুণ বাড়ে, এখান থেকেও কিন্তু সেটাই এলো। এই হচ্ছে অঙ্কটা, যেটা খুব ইজি অঙ্ক, কঠিন কিছু নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, নেক্সট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কি বলছে যে কোনো একটা রিয়াকশনের টেম্পারেচার 27 ডিগ্রি থেকে 37 ডিগ্রি করলে রেটটা ডবল হয়ে যাচ্ছে, তাহলে সেই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি কত। অনেকটা আগের প্রবলেমটার মতোই একই কথাই বলছে, যা আমরা জানি যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করলে কারোর রেটটা কিন্তু ডবল হয়ে যায়, সেটা এখানে বলেছে যে তাহলে ওই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিটা কত আমরা একই রকমভাবে বার করবো। দেখো এখানেও আমরা প্রথমত T1 আর T2 করে নেব, 273 প্লাস 27, আর একটা আসছে 273 প্লাস 37, তাই তো। তাহলে এটা আসছে 300 আর এটা আসছে 310, এত কেলভিন, প্রত্যেকটাই কেলভিনে। আর কি বলছে যে রেটটা ডবল হয়ে যাচ্ছে, তার মানে K2 সেটা হয়ে যাচ্ছে 2K1। প্রথম রেটের ডবল দ্বিগুণ হয়ে যাচ্ছে দ্বিতীয় রেটটা, তাহলে K2 সমান 2K1। বা সিম্পল একই রকমভাবে আমরা বসাবো, তাহলে log of 2K1 বাই K1, মানে K2 জায়গায় এখন কত বসালাম 2K1/K1 এটাই বসালাম। এখানে আমি কি করব, EA বসাবো বাই 2.303, আর এর ভ্যালু বসাবো 8.314, হলো 1/T1 মাইনাস 1/T2, তাহলে 1/300 মাইনাস 1/310 এটা আমরা করব। তাহলে এইখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, খুব ইজিভাবে ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে আমাদের EA এই এনার্জিটা বেরোবে। এটা করতে পারো, এটা এমন কিছু নয়। K1 কেটে যাবে, log 2 এখানে EAটাই বার করতে বলেছে, এখানে ভ্যালুগুলো বসাবে, তাহলে আমরা EA পেয়ে যাব। তাহলে EA সমান বেরোবে 53.6 গুণিত 10⁻3 এত জুল পার মোল, এটা তো বেরোবে জুল পার মোলে বেরোবে। এবার অ্যাক্টিভেশন এনার্জি যেহেতু ইন্টু 10⁻3 আছে, তো তুমি এখানটায় ডাইরেক্ট লিখে দিবে 53.6 কিলো জুল পার মোল। আশা করি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা খুব ইজি বলে আমি আর এখানে সলভ করলাম না। log 2 থাকবে, log 2 এর ভ্যালু বসাবে, এখান থেকে এদিক ওদিক করে অঙ্ক করলেই দেখবে এই ভ্যালুটা চলে আসছে। আশা করি এটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম। প্রবলেমে তোমাকে একটা সমীকরণ বলে দিয়েছে, একটা ইকুয়েশন বলে দিয়েছে, log K = 12.6 মাইনাস 4267/Tk। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তার অ্যাক্টিভেশন এনার্জি এবং ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা কত। অ্যাক্টিভেশন এনার্জি মানে EA এবং ক্যাপিটাল A, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে ক্যাপিটাল A, এই দুটো ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো। এই ইকুয়েশনটা আমাকে বলে দিয়েছে, আর আমরা যে ইকুয়েশন জানি সেটা কি, log K = log A minus EA বাই 2.303 RT, এটা আমরা জানি তো। এবার এটাকে আমরা কি করছি, দেখো RTটাকে আমরা কি, এই Tটাকে একটু আলাদা করে লিখছি, 1/T লিখতেই পারি, না লেখার এমন কিছু নেই। তাহলে দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দেখো অলমোস্ট মানে একই ইকুয়েশন।
এবার এটা লগকে, তাহলে লগ এই সমান কত আসছে? লগ এই সমান 12.6, তাই তো? তাহলে এখান থেকে আমরা এ পেয়ে যাবো, এ মানে 10⁻12.6 এত সেকেন্ড ইনভার্স। এটার ইউনিট, এর ইউনিটটা হয় সেকেন্ড ইনভার্সের, হলো? আচ্ছা, এবার আমাদেরকে বার করতে বলেছে কি অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি মানে কি? এই পার্টটা সমান এই পার্টটা, ই এ বাই 2.303 আর এটা মানে কত? 4267। এই টিটাকে আলাদা করে লিখলাম যাতে আমার ইকুয়েশনের মধ্যে এই টিটা না চলে আসে, না হলে অনেকে এটা বাই টি করে দেবে। লিখতেও পারো, এখানে যদি টিটা লেখো তাহলে তোমরা অটোমেটিক এইটি কেটে দেবে সে পরের স্টেপে। তাহলে এখান থেকে আমরা কি হলো ই এ বার করে নেবো, খুবই ইজি। ই এ ইকুয়ালস টু 4267 গণিত 2.303 গণিত 8.314, এটা আমরা করবো। এখান থেকে এটা কতটা বেরোবে? এটা বেরোবে জুল পার মোলে, হলো? এটা যদি তোমরা সলভ করো তাহলে এখান থেকে দেখতে পাবে ইকুয়েশনটা বেরোচ্ছে 81.87 কিলো জুল। আমার জুলে ছিল, আমি এটাকে কিলো জুলে আমি কিন্তু কনভার্ট করে নিয়েছি, হলো? এগুলো তোমরা ক্যালকুলেটারে করবে, ক্যালকুলেটারে করলেই তোমরা এটা বুঝতে পারবে, সেই জন্য আমি আর এগুলো অত বেশি করে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি না। আশা করি নিশ্চয়ই তোমরা এই প্রবলেমটা বুঝতে পারো। তাহলে এটা বুঝতে পেরেছো, এটাও লিখে নাও। তাহলে কেমিক্যাল কাইনেটিক্স টপিকটা আজকে আমরা এখানেই শেষ করলাম। আই হোপ যে আমি সব টপিকগুলোই মোটামুটি কমপ্লিট করেছি এবং তোমরাও নিশ্চয়ই প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো। যদি কোনো স্টুডেন্টের কেমিক্যাল কাইনেটিক্সের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ তোমরা নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই রকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে।